রাত তখন গভীর। ইরানের রাজধানী তেহরানের সিটি সেন্টার থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত একটি সিক্রেট ওয়্যারহাউসের দিকে কিছু লোক অন্ধকারে গা ঢাকা দিয়ে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। এদেরকে অত্যন্ত কঠিন আর গোপনীয় একটি কাজে পাঠানো হয়েছিল। কাজটা ছিল খুবই মূল্যবান কিছু ডকুমেন্ট চুরি করা। এদেরকে প্রথমে ওয়্যারহাউসে লাগানো অটোমেটিক অ্যালার্ম সিস্টেমকে অকেজো করতে হবে। তারপর মোটা ইস্পাতের তৈরি দুটো ভারী দরজা কেটে ভেতরে ঢুকতে হবে। তারপর শুরু হবে আসল কাজ। যেরকমটা থ্রিলার সিনেমাগুলিতে দেখানো হয়, বিশেষ কম্বিনেশন লকযুক্ত সেফ থাকে, যার ভেতরে রাখা থাকে মূল্যবান ডকুমেন্ট। আর নির্দিষ্ট কম্বিনেশন কোড ছাড়া সেই সেফ খোলা অত্যন্ত কঠিন। এরকমই ঠিক সিনেমার মতোই সেই ওয়্যারহাউসের ভেতরে ছিল 32টি সেফ, যেগুলির ভেতরে রাখা রয়েছে অত্যন্ত গোপনীয় এবং মূল্যবান ডকুমেন্ট। আর এই চোরদেরকে সেই সেফগুলি খুলে ভেতর থেকে মূল্যবান ডকুমেন্টগুলিকে চুরি করতে হবে। আর তাও করতে হবে ভোর 5টার মধ্যে, কারণ সেখানে কর্মরত মর্নিং শিফটের কর্মচারীরা সকাল 7টাতেই চলে আসবে। ততক্ষণে সব কাজকর্ম সেরে এই চোরদেরকে ইরানের বর্ডার পেরিয়ে যেতে হবে। তাই সময় নষ্ট না করে তারা কাজে লেগে পড়ে। জ্যামিং ডিভাইস ব্যবহার করে অ্যালার্ম সিস্টেমকে অকেজো করে দেওয়া হয়। তারা সাথে নিয়ে এসেছিল লেজার টর্চ। এই টর্চ থেকে উৎপন্ন প্রায় 3500 ডিগ্রির প্রচন্ড উত্তাপে ইস্পাতের দরজা গলে গেল। সেই একইভাবে কম্বিনেশন লক লাগানো সেফগুলির দরজাও কেটে ফেলা হলো। আর ঠিক 6 ঘন্টা 29 মিনিটের মধ্যে সেই সব সেফগুলি থেকে পেপার ডকুমেন্ট আর সিডি ড্রাইভ মিলে প্রায় 5 কুইন্টাল জিনিসপত্র নিয়ে ভোর 5টা বাজার আগেই চোররা পালিয়ে যায়। এই ঘটনার তারিখ ছিল 2018 সালের 31শে ডিসেম্বর। কিন্তু এই চোরদেরকে কারা পাঠিয়েছিল, চুরির মালপত্র তারা কোথায় নিয়ে গিয়েছিল, আর সেগুলির মধ্যে মূল্যবান কি এমন ছিল? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় এই ঘটনার 3 মাস পরে, 2018 সালের 30শে এপ্রিল। ওই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রেস কনফারেন্সের ভিডিও প্রকাশিত হয়, যেখানে তিনি বলেন ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের একটি গোপন ওয়্যারহাউস থেকে তাদের সিক্রেট নিউক্লিয়ার প্রোগ্রামের 50,000 পৃষ্ঠার গোপন ডকুমেন্ট এবং আরও 55,000 পৃষ্ঠার ডকুমেন্ট, যেগুলি 183টি সিডিতে রাখা হয়েছিল, সেগুলি তুলে নিয়ে এসেছে। আর এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে সেই চোররা ছিল মোসাদের এজেন্ট। জায়ান্ট স্ক্রিনে সেই ডকুমেন্টগুলির বেশ কিছু অংশ দেখিয়ে নেতানিয়াহু দাবি করেন যে সিভিলিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে। মোসাদের চুরি করা ওই ডকুমেন্টগুলোতে ছিল ইরানের টপ সিক্রেট নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম প্রজেক্ট আমাদ সংক্রান্ত বিভিন্ন তথ্য, চার্ট, নিউক্লিয়ার ওয়েপন্সের ব্লু প্রিন্ট এবং নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলির ভেতরের ভিডিও। ওই দিন নেতানিয়াহু তার বক্তব্যের মাঝে একটি নাম বিশেষভাবে উল্লেখ করেছিলেন, ডক্টর মহসিন ফখরিজাদে। ফখরিজাদেকে প্রজেক্ট আমাদের হেড হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু ঠিক তার পরের লাইনে বলেন, রিমেম্বার দ্যাট নেম, ফখরিজাদে। A key part of the plan was to form new organizations to continue the work. This is how Dr. Mohsen Fakhrizadeh, head of Project Aman, put it. Remember that name, Fakhrizadeh. অবশ্য সে সময় এই নামটি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খুব বেশি আলোচনা হয়নি, কিন্তু এর ঠিক 2 বছর 7 মাস পর এই নামটি পুরো বিশ্বের কাছে অন্যতম চর্চার বিষয় হয়ে ওঠে। 2020 সালের 27শে নভেম্বর তারিখে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে খবর আসে যে মহসিন ফখরিজাদেকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। আর এই হত্যা হয়েছে ফখরিজাদের গাড়ির সামনে পেছনে 3টি আর্মড ভেহিকল এবং 11 জন সশস্ত্র বডিগার্ড থাকা সত্ত্বেও। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘটনাস্থলে কোনো আততায়ী উপস্থিত ছিল না। আততায়ী ছিল সেখান থেকে 1600 কিলোমিটার দূরে। 1600 কিলোমিটার দূরে বসেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল। আর এ কাজ করেছিল মোসাদ। এই হত্যাকাণ্ড এখনো পর্যন্ত মোসাদের করা সবচেয়ে হাইটেক হত্যাকাণ্ড, যেখানে স্যাটেলাইট কন্ট্রোলড রোবোটিক মেশিন গান, ফেসিয়াল রেকগনিশন টেকনিক আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়েছিল। রোবোটিক মেশিন গানের সাহায্যে 1600 কিলোমিটার দূরে বসে মোসাদ কিভাবে ইরানের সবচেয়ে বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসিন ফখরিজাদেকে হত্যা করেছিল,
সেই কাহিনী আপনাদেরকে শোনাবো আজকের পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, এই প্রবাদ বাক্যটি একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায় মহসিন ফখরিজাদের হত্যাকাণ্ডের কাহিনীর সাথে। যেভাবে তাকে হত্যা করা হয়েছিল তা কোনো ফিকশন বা থ্রিলার সিনেমার মতোই অকল্পনীয়। তবে সেই কাহিনীতে আসার পূর্বে কেন মোসাদ মহসিন ফখরিজাদেকে হত্যা করেছিল, অর্থাৎ হত্যার কারণ কি ছিল, সে সম্পর্কে খানিকটা বোঝা প্রয়োজন। মহসিন ফখরিজাদের জন্ম হয় 1958 খ্রিস্টাব্দে ইরানের কোম শহরের একটি রক্ষণশীল পরিবারে। তার যখন 18 বছর বয়স, সে সময় ইরানে ইসলামিক রেভলিউশন ঘটে, যেখানে ইরানের রাজা শাহ রেজা পেহলাভির হাত থেকে ক্ষমতা চলে যায় আয়াতুল্লাহ খোমেনির হাতে। এই ঘটনা ফখরিজাদেকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি ইসলামিক রেভলিউশনে গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির সদস্য হিসেবে যোগদান করেন। তবে তার আরেকটি লক্ষ্যও ছিল, একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট হওয়া। শহীদ বেহেশতি ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে গ্র্যাজুয়েশন পাশ করার পর ফখরিজাদে ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে এ বিষয়ে পিএইচডি করেন। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল আইডেন্টিফাইং নিউট্রনস এবং নিউক্লিয়ার রেডিয়েশন। এরপর 1991 সাল থেকে তিনি তেহরানে অবস্থিত ইমাম হোসেন ইউনিভার্সিটিতে ফিজিক্সের প্রফেসর হিসেবে নিযুক্ত হন। এ পর্যন্ত যতটা বললাম, ইরানের সাধারণ জনগণের কাছে সেটাই মহসিন ফখরিজাদের পরিচয়। এর বাইরে তার আর কোনো পরিচয় ইরানের সাধারণ নাগরিকদের জানা ছিল না। এমনকি তার পরিবারের কাছেও তার সম্পূর্ণ পরিচয় গোপন ছিল। কিন্তু মার্কিন সিক্রেট এজেন্সি সিআইএ, ইসরায়েলি সিক্রেট এজেন্সি মোসাদ এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলের কাছে এসবের বাইরেও ফখরিজাদের আরও বিস্তৃত পরিচয় রয়েছে। 2007 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আন্ডারে হওয়া সিআইএ অ্যাসেসমেন্ট অনুযায়ী ফখরিজাদের একাডেমিক পজিশন ইরানের তৈরি একটি কভার স্টোরি, যার পেছনে তার আসল পরিচয় লুকিয়ে ফেলা হয়। 2011 সালের আগে তার কোনো ছবি পর্যন্ত পাবলিকলি অ্যাভেলেবল ছিল না। আর ইরান মহসিন ফখরিজাদের আসল পরিচয় লুকানোর জন্য কতটা তৎপর ছিল তা এ থেকে ভালোভাবে বোঝা যায় যে কর্মক্ষেত্রে তার আসল নাম পর্যন্ত গোপন রাখা হয়েছিল। কর্মক্ষেত্রে তিনি পরিচিত ছিলেন ডক্টর হাসান মোহসেনি নামে। এবার আসি ফখরিজাদের আসল পরিচয় সম্পর্কে। ইরানের মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড আর্মড ফোর্সেস লজিস্টিক্স, যেটি হচ্ছে ইরানের ডিফেন্স মিনিস্ট্রি, ফখরিজাদে ছিলেন এর সিনিয়র সায়েন্টিস্ট। সেই সাথে তিনি ছিলেন ইরানের ফিজিক্স রিসার্চ সেন্টারের প্রধান। পাশাপাশি তিনি আইআরজিসির জেনারেল পদে উন্নীত হয়েছিলেন। এছাড়াও ফখরিজাদে ছিলেন অর্গানাইজেশন অফ ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ, যার সংক্ষিপ্ত নাম এসপিএনডি, এই সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং প্রধান, যে সংস্থাটিকে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী পারমাণবিক অস্ত্র সংক্রান্ত গবেষণা চালানোর জন্য গঠন করা হয়েছিল বলে দাবি করা হয়। সেই সব রিপোর্টগুলিতে বলা হয়, আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইরান যখন 1989 সালে শুরু হওয়া তাদের নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম প্রজেক্ট আমাদকে 2003 সালে বন্ধ করে দিতে বাধ্য হয়, তখন মহসিন ফখরিজাদে এই নতুন অর্গানাইজেশনটি গড়ে তোলেন, যাতে খাতায় কলমে বন্ধ প্রজেক্ট আমাদের বেশ কিছু কাজকর্ম গোপনে চালানো যায়। এই সংস্থার উপর দায়িত্ব ছিল নিউক্লিয়ার মিসাইল সহ বিভিন্ন পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করা। আর তার জন্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস ট্রেজারি এই সংস্থাটির উপর স্যাংশনও লাগিয়েছিল। 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যে প্রেস কনফারেন্সের কথা আপনাদের শুরুতেই শুনিয়েছিলাম, তাতে নেতানিয়াহু বলেছিলেন, গোটা বিশ্বকে মিথ্যে কথা বলে ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রাম প্রজেক্ট আমাদ এখনো চালিয়ে যাচ্ছে। আর এর হেড হচ্ছেন ফখরিজাদে। তিনি ছিলেন ইরানের মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান পরিচালক। সেই সাথে তিনি গবেষণা করছিলেন কিভাবে মিসাইলের সাথে নিউক্লিয়ার ওয়ারহেড অ্যাটাচ করা যায়। নেতানিয়াহুর দাবি অনুযায়ী ইরান 5টি নিউক্লিয়ার ওয়ারহেড মিসাইল নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অগ্রসর হয়েছে। এমনকি মোসাদের চুরি করে আনা সেই সমস্ত ডকুমেন্ট থেকে এও জানা যাচ্ছে যে এই মিসাইলগুলির টেস্টের জন্য
5টি জায়গাও চিহ্নিত করা হয়েছিল। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার দাবি অনুযায়ী মহসিন ফখরিজাদে হচ্ছেন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। ইউনাইটেড নেশনসের আন্ডারে থাকা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সংক্ষেপে IAEA নামক যে সংস্থাটি বিশ্বের যাবতীয় পারমাণবিক কাজকর্মের ওপর নজরদারি করার কাজ করে, সেই সংস্থার বেশ কয়েকটি রিপোর্টে মহসিন ফখরিজাদের নাম উল্লেখ করা হয়েছিল। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে তার কি ভূমিকা রয়েছে সে সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার জন্য IAEA তাকে ডেকেছিল, কিন্তু ইরান এতে রাজি হয়নি। আর তার জন্য 2006-07 সালে UN সিকিউরিটি কাউন্সিল ফখরিজাদের যাবতীয় সম্পত্তি ফ্রিজ করে দেয়। আর তার গতিবিধি সম্পর্কে, অর্থাৎ কোথায় কোথায় কোন কোন দেশে তিনি যাচ্ছেন সে সংক্রান্ত তথ্য UN সিকিউরিটি কাউন্সিলকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফখরিজাদের মৃত্যুর পর তার সম্পর্কে বলতে গিয়ে ইরানের বিদেশ মন্ত্রকের একজন উপদেষ্টা ঘেইস ঘোরেইশি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমাদের পারমাণবিক অস্ত্র তৈরির বিভিন্ন কম্পোনেন্ট এবং পার্টস পাওয়ার জন্য ফখরিজাদে ল্যাটিন আমেরিকা থেকে নর্থ কোরিয়া আর ইস্টার্ন ইউরোপ পর্যন্ত একটি আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করেছিলেন। ঘোরেইশি আরও বলেন, নিউক্লিয়ার, ন্যানোটেকনোলজি এবং বায়োকেমিক্যাল ফিল্ডে ফখরিজাদে ততটাই গুরুত্বপূর্ণ ছিলেন যতটা গুরুত্বপূর্ণ IRGCর কাছে ছিলেন কাসেম সুলেমানি। আর ফখরিজাদের মতোই তাঁরও মৃত্যু হয়েছিল সেই 2020 সালে। 2020 জানুয়ারি মাসে ইরাকে আমেরিকার একটি টার্গেটেড ড্রোন অ্যাটাকে কাসেম সুলেমানির মৃত্যু হয়েছিল। আর এই দুটি মৃত্যুই, অর্থাৎ ফখরিজাদে এবং কাসেম সুলেমানির মৃত্যু, ইরানের কাছে অপূরণীয় ক্ষতি। 2010 সালে একটি জার্মান ইনভেস্টিগেটিভ নিউজ ম্যাগাজিন স্পিগাল ইন্টারন্যাশনালে একটি প্রবন্ধ প্রকাশিত হয়, যার শীর্ষক হচ্ছে আ হিস্ট্রি অফ ইরানস নিউক্লিয়ার অ্যাম্বিশনস। এই প্রবন্ধে মহসিন ফখরিজাদে সম্পর্কে বলা হয়, তিনি হচ্ছেন ইরানের রবার্ট ওপেনহাইমার। রবার্ট ওপেনহাইমার হচ্ছেন সেই বিজ্ঞানী মূলত যার হাত ধরেই আমেরিকা প্রথম পরমাণু বোমা হাতে পেয়েছিল। এ বাদে 2014 সালে রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান যদি কখনো পরমাণু অস্ত্র বানাতে পারে তাহলে ফখরিজাদেকে বলা হবে ইরানের পরমাণু বোমার জনক। অর্থাৎ এ থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মহসিন ফখরিজাদে ইরানের কাছে, বিশেষত তাদের নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রামের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, আর তিনি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে কতটা অগ্রসর হয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ইসরায়েল এবং আমেরিকা কখনোই চাইবে না ইরান পরমাণু শক্তিধর দেশ হোক, কারণ ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভরকেন্দ্র পাল্টে যাবে, সেখানে আমেরিকার আধিপত্য খর্ব হবে। আর ইসরায়েলের তো এতে সমূহ বিপদ, কারণ ইসরায়েল আর ইরান পরস্পরের সবচেয়ে বড় শত্রু। ইরানের পক্ষ থেকে বহুবার ইসরায়েলের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলা হয়, ইরান চায় সময়ের পাতা থেকে ইসরায়েলকে মুছে দিতে। তাই ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে সদা সতর্ক থাকে। ইসরায়েল খোলাখুলিভাবেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানকে কোনো মতেই পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হতে দেবে না। তাদের আটকানোর জন্য যা যা করা প্রয়োজন সে সমস্ত কিছুই করবে ইসরায়েল। আর এর জন্য তাদেরকে যদি ইরানের সাথে যুদ্ধও করতে হয় তাও তারা করতে রাজি। তবে পরিস্থিতি কিন্তু বরাবর এরকম ছিল না। একটা সময়ে শত্রুতার পরিবর্তে ইসরায়েল এবং ইরানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। দুই দেশ একে অপরের সহযোগী হিসেবে কাজ করত। কিন্তু তারপর তারা কিভাবে একে অপরের এত বড় শত্রু হয়ে উঠল সে নিয়ে বিশদে আমরা এই পর্বে আলোচনা করেছি। এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। ইসরায়েল তার সবচেয়ে বড় শত্রু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে আটকানোর জন্য এর সাথে যুক্ত ইরানীয় সায়েন্টিস্টদেরকে হত্যা করতেও পিছপা হয়নি। 2007 থেকে 2020 মধ্যে ইসরায়েলের সিক্রেট এজেন্সি মোসাদ 7 জন বিশিষ্ট ইরানীয় নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করেছে, যাদের মধ্যে বেশিরভাগই সরাসরি ফখরিজাদের আন্ডারে এবং তার হয়েই কাজ করতেন। নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পর্কে জানার জন্য আরও বেশ কিছু জনকে মোসাদ গোপনে তুলেও নিয়ে গিয়েছে। আর এসবের মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি হচ্ছে মহসিন ফখরিজাদের হত্যা, যেটি করা হয় 2020 সালের 27 নভেম্বর। আর এই ঘটনাটিতে ইরান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোসাদের এজেন্টরা বহু বছর আগে থেকেই ফখরিজাদের ওপর সতর্ক নজর রেখে আসছিল। ফখরিজাদের মৃত্যুর 1 মাস পর ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওনোথ
আরোহণথে 2020 সালের ডিসেম্বরে প্রকাশিত বিশিষ্ট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রোনেন বার্গম্যানের লেখা ফখরিজাদের সিক্রেটস শীর্ষক প্রবন্ধে বলা হয়েছে 12 বছর আগে অর্থাৎ 2008 সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন ইসরায়েল সফরে এসেছিলেন তখন তার সম্মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। নৈশভোজ শেষ হয়ে যাওয়ার পর ওলমার্ট একান্তে বুশকে ফখরিজাদের একটি রেকর্ডিং শুনিয়েছিলেন, যে রেকর্ডিংয়ে ফখরিজাদেকে ইরানের পরমাণু অস্ত্র নির্মাণের প্রচেষ্টা সম্পর্কিত কিছু কথা বলতে শোনা গিয়েছিল। ফখরিজাদে বেশ খানিকটা উষ্মা প্রকাশ করেই তার এক সহকর্মীকে ফার্সিতে বলছিলেন যে আমাদের উচ্চ নেতৃত্ব আমাদেরকে 5টি পরমাণু অস্ত্র নির্মাণের আদেশ দিয়েছেন, কিন্তু এর জন্য যা যা কিছু প্রয়োজন সেসব সরবরাহ করতে তারা রাজি নন। ওলমার্ট সেদিন বুশকে জানিয়েছিলেন যে ইসরায়েলের গুপ্তচর বিভাগ ফখরিজাদের ওপর সর্বদা নজর রাখার জন্য একজন ইরানীয় এজেন্টকে কাজে লাগিয়েছে, যে বেশ কয়েক বছর ধরে তার সম্পর্কে যাবতীয় খবর আমাদেরকে পাঠাচ্ছে, আর সেই এজেন্টের মাধ্যমে এই রেকর্ডিংটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অর্থাৎ এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় যে মোসাদ বহু আগে থেকেই ইরানের নিউক্লিয়ার প্রজেক্টে ফখরিজাদের রোল সম্পর্কে অবগত ছিল এবং তার ওপরে নজরও রাখতে শুরু করেছিল। 2009 সালে প্রথমবার তাকে হত্যা করার পরিকল্পনা করে মোসাদ। যেদিন হত্যা করার কথা সেই নির্দিষ্ট তারিখে মোসাদের এজেন্টরা তেহরানের সেই নির্দিষ্ট এলাকাতে রেডি হয়ে গিয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে এই অপারেশনটি বাতিল করে দেওয়া হয়, কারণ মোসাদের মনে হয়েছিল ইরান এই পরিকল্পনার কথা জেনে গেছে আর তাদের এজেন্টকে ধরার জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে। মোসাদের একটা লং স্ট্যান্ডিং রুল রয়েছে যে কোনো অপারেশন তখনই কন্ডাক্ট করা হবে যখন কাজের শেষে এতে অংশগ্রহণকারী তাদের এজেন্টদেরকে রেস্কিউ করা যাবে। এজেন্টদের জীবন বিপন্ন করে কোনো অপারেশন সচরাচর তারা করে না। নো রেস্কিউ, নো অপারেশন। এ ব্যাপারে তারা আরো সতর্কতা গ্রহণ করতে শুরু করেছে যখন 2010 সালে শহীদ বেহেশতি ইউনিভার্সিটির অধ্যাপক এবং ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের নিউক্লিয়ার সায়েন্টিস্ট মাজিদ সেহরিয়ারিকে হত্যার সময় তাদের কয়েকজন ইরানীয় এজেন্ট ধরা পড়ে যায়। সেহরিয়ারির গাড়িতে বোমা অ্যাটাচ করে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু ধরা পড়ে যাওয়া সেই এজেন্টদেরকে ইরানে ফাঁসি দেওয়া হয়। তাই ফখরিজাদেকে হত্যার সময় যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য মোসাদ শুরু থেকেই যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল। তবে ফখরিজাদের নাম যে মোসাদের হিট লিস্টে রয়েছে তার খবর কিন্তু ইরানের কাছেও ছিল। সেই 2009 সাল থেকেই আইআরজিসি এ নিয়ে তাকে বহুবার সতর্কও করে দিয়েছে। তার নিরাপত্তার জন্য যথেষ্ট আঁটোসাঁটো বন্দোবস্ত করা হয়েছে। বুলেট প্রুফ গাড়ি, অত্যাধুনিক অস্ত্রধারী বডিগার্ড এবং তার গাড়ির আগে পিছে 4 থেকে 7টি আর্মড ভেহিকেলের কনভয়, এ সমস্ত কিছুরই ব্যবস্থা ইরানের পক্ষ থেকে করা হয়েছিল। ফখরিজাদের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব ছিল ইরানের সবচেয়ে এলিট, সবচেয়ে প্রশিক্ষিত সিকিউরিটি ও ইন্টেলিজেন্স এজেন্সির ওপর, যার নাম আনসার আল মাহাদি প্রোটেকশন ইউনিট। তিনি কখন কোথায় যাবেন, কোন পথে যাবেন, কোথায় কতক্ষণ থাকবেন সে সমস্ত কিছুর খবর থাকতো শুধুমাত্র এই ইউনিটের কাছে, যার ফলে মোসাদের কাছে ফখরিজাদেকে হত্যা করা যথেষ্ট কঠিন হয়ে পড়েছিল। ইতিপূর্বে তারা যে সমস্ত ইরানীয় পরমাণু বৈজ্ঞানিকদেরকে হত্যা করেছিল সেগুলি করা হয়েছিল হয় বিষাক্ত কোনো কিছুর প্রয়োগে, বা গাড়িতে বোমা অ্যাটাচ করে বিস্ফোরণ ঘটিয়ে, অথবা বন্দুকধারী মোটরসাইকেল আরোহীদের গুলিতে। কিন্তু অত্যন্ত কড়া সিকিউরিটির কারণে ফখরিজাদের ক্ষেত্রে এগুলোর কোনোটাই ব্যবহার করা সম্ভব নয়। তখন মোসাদ কোনো একটি এমন পদ্ধতি গ্রহণ করার কথা ভাবনা চিন্তা করা শুরু করে যার মাধ্যমে একেবারে পিন পয়েন্টেড করে শুধুমাত্র ফখরিজাদেকেই হত্যা করা সম্ভব হবে, আর এতে তাদের কোনো এজেন্টেরও প্রাণহানি বা ধরা পড়ার সম্ভাবনা থাকবে না। তখন তাদের মাথায় আসে এমন একটি মেশিন গান ব্যবহারের কথা যা হবে রিমোট কন্ট্রোলড মেশিন গান। এরকম ধরনের মেশিন গান বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীতে ব্যবহৃত হয়, কিন্তু এর কিছু অসুবিধাও রয়েছে। যেমন এই রিমোট কন্ট্রোলড মেশিন গানগুলির ওজন অনেক বেশি হয়, আর একে অপারেট করার জন্য অপারেটরকে কাছাকাছি কোথাও থাকতে হয়, ফলে এই ধরনের ওয়েপন ব্যবহারে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি। তখন আরো বেশ খানিকটা চিন্তা ভাবনা করার পর রোবোটিক মেশিন গানের ব্যাপারটা তাদের মাথায় আসে। এটি হবে এমন একটি অটোমেটিক মেশিন গান যার সাথে রোবোটিক অ্যাটাচমেন্ট লাগানো থাকবে,
যেটাকে কন্ট্রোল করা হবে বহু দূরে বসে কম্পিউটারের মাধ্যমে। আর এর সাথে কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে স্যাটেলাইট কানেক্টিভিটিকে। ফখরিজাদের মৃত্যুর প্রায় 10 মাস পর 2021 সালের 18 সেপ্টেম্বর তারিখে দ্য নিউ ইয়র্ক টাইমসে একটি প্রবন্ধ প্রকাশিত হয়, যার শীর্ষক হচ্ছে দ্য সায়েন্টিস্ট অ্যান্ড দ্য এআই অ্যাসিস্টেড রিমোট কন্ট্রোল কিলিং মেশিন। এটি লিখেছিলেন বিশিষ্ট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রোনেন বার্গম্যান এবং ফারনাজ ফাসিহি। এই প্রবন্ধে ফখরিজাদেকে কিভাবে হত্যা করা হয়েছিল তার প্ল্যানিং থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি লেখকেরা বিশদে বর্ণনা করেছেন। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের অফিসিয়ালদের সাথে কথা বলে এবং মোসাদের দুজন এজেন্টের সাথেও কথা বলে এ সংক্রান্ত সমস্ত তথ্য লেখকেরা এতে তুলে ধরেছেন। সে অনুযায়ী ফখরিজাদেকে হত্যার পরিকল্পনা শুরু হয়েছিল 1 বছর আগে থেকে, আর সে নিয়ে আমেরিকার সাথে রীতিমতো আলোচনাও করেছিল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং সিআইএ ডিরেক্টর জিনা হাসপেলের সাথে এ নিয়ে মোসাদের ডিরেক্টর ইউসি কোহেনের বারবার মিটিং হয়েছে। 2019-এর ফেব্রুয়ারি মাসে কোহেন তাদের সামনে মোসাদের পরবর্তী কয়েকটি অপারেশনের তালিকা রাখেন, যেখানে ফখরিজাদের নাম ছিল একেবারে সামনের দিকে। অবশ্য 2007 সাল থেকেই তিনি মোসাদের হিট লিস্টে রয়েছেন, আর তখন থেকেই মোসাদ একবারের জন্য তার ওপর থেকে নজর সরায়নি। যাই হোক, আমেরিকার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে মোসাদ কাজে লেগে পড়ে। প্রথমেই অপারেশনের সঠিক জায়গা নির্বাচন করতে হবে। ভাবনা চিন্তা করে ঠিক করা হয় ফখরিজাদেকে কর্মক্ষেত্রে বা বাড়িতে নয়, হত্যা করা হবে রাস্তাতে, কারণ তিনি মাঝে মধ্যেই তার সিকিউরিটি প্রোটোকল মানতে চাইতেন না, নিজের মর্জি মাফিক চলতেন, আর মাঝে মধ্যেই বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করার পরিবর্তে নিজের পার্সোনাল গাড়িতে যাতায়াত করতেন, আর সেই গাড়িও নিজেই চালাতে পছন্দ করতেন। তাই মোসাদ ঠিক করে এরকমই কোনো একটি সুযোগে যখন ফখরিজাদে নিজের পার্সোনাল গাড়ি নিজেই ড্রাইভ করে যাবেন, সে সময় পথেই তাকে হত্যা করা হবে। এমনিতেও তার উপর 24 ঘন্টা নজর তো রাখাই হচ্ছিল, আর নিশ্চিতভাবে আইআরজিসির কয়েকজন সদস্য এবং তার কয়েকজন বডিগার্ডও এতে মোসাদের হয়ে এজেন্ট হিসেবে কাজ করছিল। তাই এ ধরনের সুযোগ পেতে কোনো সমস্যা হবে না। এবার দ্বিতীয় কাজ হচ্ছে সঠিক হাতিয়ারের নির্বাচন করা। মোসাদ এ কাজের জন্য বেছে নিয়েছিল বেলজিয়ান মেড FNMAG 7.62 mm স্নাইপার মেশিন গানের একটি স্পেশাল মডেল, যার সাথে অ্যাটাচ করা হয়েছিল অ্যাডভান্স রোবোটিক অ্যাপারেটাস। তবে এতে সমস্যা একটাই, মেশিন গান, রোবট এবং বাকি প্রয়োজনীয় কম্পোনেন্ট আর অ্যাক্সেসরিজ মিলিয়ে এই পুরো ফিগারটির ওজন হয়ে দাঁড়ালো প্রায় 1 টন। এত ভারী একটি বস্তুকে ইরানের ভেতরে নিয়ে যাওয়াটা সমস্যার, তাই এর প্রতিটি পার্টসকে খুলে যতটা সম্ভব ছোট ছোট পার্টে ভাগ করা হলো। তারপর সেগুলিকে পিস বাই পিস বিভিন্ন পথে বিভিন্ন সময়ে ইরানের ভেতরে নিয়ে আসা হলো। তারপর মোসাদের একটি গোপন ঠিকানাতে সেগুলিকে পুনরায় জুড়ে ফেলা হলো। রিপোর্ট অনুযায়ী এ কাজ করতে প্রায় 4 মাস সময় লেগেছিল। এবার ঠিক করা হলো এই রোবোটিক মেশিন গানকে একটি নিসান জামিয়াদ পিকআপ ট্রাকের, যেখানে মালপত্র রাখা হয়, সেখানে ফিট করে দেওয়া হবে, কারণ এ ধরনের পিকআপ ট্রাক ইরানে খুবই কমন। রাস্তাঘাটে হামেশাই এই বিশেষ মডেলের ট্রাকটিকে দেখতে পাওয়া যায়। এরপর সেই পিকআপ ট্রাকে বেশ কয়েকটি ক্যামেরাও বিভিন্ন ডিরেকশনে মুখ করে বসাতে হবে, যাতে 1600 কিলোমিটার দূরের কমান্ড রুমে বসে আসল স্নাইপার কম্পিউটার স্ক্রিনে চারিদিকের পরিস্থিতির উপর নজর রাখতে পারে, আর সে অনুযায়ী স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে বোতাম টিপে রোবোটিক মেশিন গানকে প্রয়োজনীয় কমান্ড দিতে পারে। ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির সাহায্যে প্রথমে ফখরিজাদেকে আইডেন্টিফাই করা হবে, তারপর নিখুঁত টার্গেটে গুলি করা হবে। এভাবে প্ল্যানিং একেবারে রেডি হয়ে গেল। কিন্তু যখন সমস্ত কিছুকে ট্রায়াল দিয়ে দেখা হলো, তখন মূলত 2টি সমস্যা দেখা দিল। প্রথমত, কন্ট্রোল রুম থেকে স্যাটেলাইটের মাধ্যমে কম্পিউটারে দেওয়া কমান্ড সেই মেশিন গান পর্যন্ত পৌঁছতে, সেই কমান্ড অনুযায়ী মেশিন গানের ফায়ার হতে, আর এরপর তার পরের দৃশ্য আবার স্যাটেলাইট হয়ে কন্ট্রোল রুমের কম্পিউটার স্ক্রিনে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছিল। হিসেব করে দেখা গেল এতে প্রায় 1.6 সেকেন্ডের ব্যবধান আসছে। কোনো স্থির টার্গেটের ক্ষেত্রে সময়ের এই সামান্য ব্যবধানটা সেরকম কিছু নয়, কিন্তু এখানে টার্গেট তো স্থির নয়। ফখরিজাদে থাকবেন একটি চলমান গাড়ির মধ্যে, তার সাথে সেই গাড়িতে তখন বডিগার্ডরাও থাকতে পারে, তার গাড়ির সামনে পেছনে আরো বেশ কয়েকটি গাড়ির কনভয় থাকবে।
এরকম ক্রুশিয়াল মোমেন্টে মেশিন গানের ফায়ার করতে এক পলকেরও যদি দেরি হয়ে যায় তাহলে সেই গুলি নিঃসন্দেহে টার্গেট ফেল করবে, আর ততক্ষণে ফখরিজাদের গাড়ি এগিয়ে চলে যাবে অনেকটা। এর সাথে দ্বিতীয় যে সমস্যাটা দেখা দিল তা হলো প্রতিবার ফায়ারের পরে মেশিন গানের যে ঝাঁকুনিটা লাগে, যাকে বলা হয় রিকয়েল, সেই ঝাঁকুনিতে পিকআপ ট্রাকটি খানিকটা নড়ে যাচ্ছিল, যার ফলে গুলির ট্র্যাজেক্টরি অর্থাৎ গতিপথ সামান্য চেঞ্জ হয়ে যাচ্ছিল। যদিও মেশিন গান সহ নিশান জামিয়াত পিকআপ ট্রাকটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা হবে বলে আগেই ঠিক করে রাখা হয়েছিল, কিন্তু ফায়ারের পর প্রায় 1 টন ওজনের সেই রোবোটিক মেশিন গানের জোরালো ধাক্কা পুরো ট্রাকটিকে তার আগের পজিশন থেকে সামান্য হলেও খানিকটা সরিয়ে দিচ্ছিল। ফলে প্রথমে 1.6 সেকেন্ডের ডিলে আর তারপর ট্রাকের পজিশন সরে যাওয়া, এই দুটি মিলে টার্গেট মিস করে অপারেশনটিকে বিফল করতে যথেষ্ট। এবার এই দুটি সমস্যার সমাধান কিভাবে করা যায়, মোসাদের এজেন্টরা সে নিয়েই মাথা ঘামাতে শুরু করলেন। অনেক ভাবনা চিন্তা করার পর একটা আইডিয়া তাদের মাথায় এলো। ঠিক করা হলো এই দুটি সমস্যার সমাধানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কে কাজে লাগানো হবে। কমান্ড রুম থেকে ফায়ার করার নির্দেশ দেওয়া আর সে অনুযায়ী কাজ হওয়া, তার সাথে প্রতি ফায়ারের পর মেশিন গানের অবস্থান নড়ে যাওয়া এবং ফখরিজাদের গাড়ির স্পিড, এ সমস্ত কিছুকে সঠিকভাবে ক্যালকুলেশন করার কাজ এআই এর সাহায্যে করা হলো। অর্থাৎ এই সমস্ত সমস্যাকে মাথায় রেখে নিখুঁতভাবে হিসেব নিকেশ করে কখন ফায়ার করতে হবে সেটা ঠিক করার জন্য সেইভাবে এআই কে প্রোগ্রাম করা হলো। ব্যাস, এবার সবকিছু রেডি। এবার শুধু সঠিক সময় আর সঠিক সুযোগের অপেক্ষা। অবশ্য অপেক্ষা বেশি দিন করতে হলো না। মোসাদের ইরানীয় এজেন্টদের মাধ্যমে খবর এলো যে আগামী শুক্রবার অর্থাৎ 27শে নভেম্বর তারিখে ফখরিজাদে তার স্ত্রীকে নিয়ে অ্যাবসার্ড শহরে অবস্থিত তাদের কান্ট্রি হাউসে যাবেন। সেই দিনটিকেই অপারেশনের দিন হিসেবে ঠিক করে নেয় মোসাদ, কারণ অ্যাবসার্ডে অবস্থিত নিজের কান্ট্রি হাউসে যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে ফখরিজাদে নিজের পার্সোনাল গাড়ি নিজে ড্রাইভ করে যেতে বেশি পছন্দ করেন, আর সে সময় তার গাড়িতে কোনো বডিগার্ড থাকুক সেটাও তিনি পছন্দ করেন না। ফলে তাকে হত্যা করতে হলে এটাই সবচেয়ে ভালো সুযোগ। মোসাদ এজেন্টরা সবকিছু রেডি করতে শুরু করে দেয়। অ্যাবসার্ড শহরে ঢোকার রাস্তাতে একটি বিশেষ জায়গা তারা বেছে নেয়, যে জায়গাটি খানিকটা উঁচু এবং সেখানে রাস্তাতে কয়েকটি স্পিড বাম্প রয়েছে। এতে সুবিধা এই যে জায়গাটা খানিক উঁচু হওয়ার ফলে বেশ খানিকটা দূর থেকেই ক্যামেরার মাধ্যমে ফখরিজাদের কনভয়কে পরিষ্কারভাবে দেখা যাবে, আর স্পিড বাম্প থাকার কারণে নিশ্চিতভাবে সেখানে সব গাড়িরই গতিবেগ বেশ খানিকটা কমে যায়, ফলে টার্গেট করতে বেশি সুবিধা হবে। জায়গা নির্বাচন করে রাস্তার ঠিক পাশেই রোবোটিক মেশিন গান আর ক্যামেরা সহ সেই নীল রঙের নিশান জামিয়াত পিকআপ ট্রাকটিকে যথাযথ পজিশনে দাঁড় করিয়ে দেওয়া হলো। মেশিন গান আর ক্যামেরাগুলিকে লোকচক্ষুর আড়ালে রাখার জন্য সেগুলোর সাথেই একগাদা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আর ত্রিপল, পলিথিন ইত্যাদি এমনভাবে রেখে দেওয়া হলো যাতে বাইরে থেকে দেখে মেশিন গান আর ক্যামেরাকে আলাদাভাবে চিহ্নিত করা না যায়, আর সেই ট্রাকটিকে যাতে কেউ কোনোভাবে সেই জায়গা থেকে এক চুলও সরাতে না পারে বা সেটি রাস্তার ধারে এভাবে কেন দাঁড়িয়ে আছে সে নিয়ে কোনো সন্দেহ যাতে কারো মনে না হয়, তার জন্য ট্রাকের একটা চাকা খুলে নিয়ে জ্যাক দিয়ে সেদিকে দাঁড় করিয়ে রাখা হয়। দেখলে মনে হবে যেন ট্রাকটির চাকা পাংচার হয়ে গেছে, আর চালক হয়তো সেই চাকা সরানোর জন্যই গাড়িটাকে জ্যাকের ওপর দাঁড় করিয়ে রেখে গেছে। এদিকে সবকিছু রেডি, কিন্তু অপারেশনটিকে আরো নিখুঁত করার জন্য মোসাদ এজেন্টরা আরো একটি কাজ করেছিল। যদিও ইতিমধ্যেই তাদের কাছে পাকা খবর ছিল যে ফখরিজাদে তার নিজস্ব নিসান টিয়েনা গাড়িতে করে অ্যাবসার্ডে যাবেন, যেখানে তিনি নিজে ড্রাইভ করে যাবেন আর পাশের সিটে তার স্ত্রী বসবেন, কিন্তু তাও অপারেশন যখন কন্ডাক্ট করা হবে সেই মুহূর্তে সত্যি ফখরিজাদে ড্রাইভিং সিটে রয়েছেন কিনা, গাড়ি তিনিই চালাচ্ছেন কিনা, এ নিয়ে একেবারে নিশ্চিত হওয়ার জন্য মোসাদ আরো একটি প্ল্যানিং করেছিল। মেশিন গান সহ সেই পিকআপ ট্রাকটির থেকে কিছুটা দূরে আরেকটি খারাপ হওয়া গাড়িকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যে গাড়ির ভেতরেও ছিল বেশ কয়েকটি ক্যামেরা, আর সেই গাড়িটি রাখা হয়েছিল একটি ইউ টার্নের সামনে। যখনই ফখরিজাদের গাড়ি সেই ইউ টার্নের কাছে আসবে, তারপর টার্ন নেবে, সেই সময়ের মধ্যেই তার ছবি তুলে ফেসিয়াল রেকগনিশন টেকনোলজির সাহায্যে ম্যাচ করে একেবারে নিশ্চিত হওয়া যাবে যে গাড়ি তিনিই চালাচ্ছেন।
এইভাবে সবকিছু একেবারে ঠিকঠাক সাজিয়ে গুছিয়ে রেখে মোসাদের ইরানীয় এজেন্টরা সেই জায়গা ছেড়ে বহুদূর চলে যায়। ইতিমধ্যে আগে থেকে ঠিক করে রাখা কর্মসূচি অনুযায়ী 27শে নভেম্বর দুপুরের কিছু পরে ফখরিজাদে তার কালো রঙের নিসান টিয়েনা গাড়িতে স্ত্রীকে নিয়ে নিজে ড্রাইভিং করে অ্যাবসার্টে অবস্থিত কান্ট্রি হাউসের দিকে বেরিয়ে পড়েন। সেই গাড়িতে কোনো বডিগার্ডকে তিনি রাখেননি, তারা রয়েছে তার আগে পিছের বাকি গাড়িগুলিতে। ঘড়িতে 3:30 বাজার কয়েক মিনিট আগে ফখরিজাদের কনভয় সেই ইউটার্নের কাছে এসে পৌঁছয়। ঠিক সেই সময় মোসাদ এজেন্টদের দাঁড় করিয়ে রাখা সেই খারাপ হওয়া গাড়ির ভেতর থেকে ক্যামেরাগুলি যথাযথভাবে ফখরিজাদের ছবি তুলে কমান্ড সেন্টারে পাঠিয়ে দিয়েছে। আর মুহূর্তের মধ্যে ফেসিয়াল রেকগনিশন সিস্টেমের সাহায্যে সেই ছবি পারফেক্টলি ম্যাচ করে গেছে। অর্থাৎ ড্রাইভিং সিটে ফখরিজাদে রয়েছেন আর তার পাশের সিটে রয়েছেন তার স্ত্রী। কিছু দূর যাওয়ার পরই তার কনভয় ডান দিকে বেঁকে অ্যাবসার্ট যাওয়ার রাস্তা ধরে চলতে থাকে। কয়েক মিটার দূরেই দাঁড়িয়ে আছে রোবোটিক মেশিন গান সহ পিকআপ ট্রাক। এই সময় ফখরিজাদের গাড়ির সামনে থাকা লিড ভেহিকল নিজের গতি বাড়িয়ে দ্রুত চলে যায় তার কান্ট্রি হাউসে, যাতে ফখরিজাদে সেখানে পৌঁছানোর পূর্বেই সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়। এটা তাদের রুটিন সিকিউরিটি প্রোটোকল। কিন্তু এই মুহূর্তে সেরকমটা করার কারণে ফখরিজাদের গাড়ি সামনের দিক থেকে পুরোপুরি এক্সপোজ হয়ে যায়। ফলে পিকআপ ট্রাকের ভেতরে থাকা ক্যামেরা অনেক দূর থেকেই তাকে দেখতে পায়। কয়েক মুহূর্ত পরে ফখরিজাদের নিসান টিয়েনা স্পিড বাম্পের কাছে এসে পৌঁছয়। তারপর যেই গাড়ির গতি কমেছে অমনি 7.62 mm রোবোটিক মেশিন গান থেকে ছুটে আসে পর পর কয়েকটি গুলি। গাড়ির উইন্ডশিল্ডের কাঁচ ফাটিয়ে সেগুলি ভেতরে ঢুকে যায়। সেই গুলিগুলির একটিও ফখরিজাদেকে লেগেছে কিনা তা বোঝা যায় না, তবে তার গাড়ি একটু বেঁকে আচমকা দাঁড়িয়ে পড়ে। কন্ট্রোল রুমে থাকা শুটার এবার বোতাম টিপে মেশিন গানকে অ্যাডজাস্ট করে আরও বেশ কয়েকটি গুলি ফায়ার করে, যার মধ্যে একটি গুলি গিয়ে লাগে ফখরিজাদের কাঁধে। তিনি গাড়ি থেকে নেমে গাড়ির পেছনের দিকে ছুটে যেতে থাকেন। আর ঠিক এই সময় আবার ফায়ার করে মেশিন গান। এবার পরপর 3টে গুলি এসে ছিন্ন ভিন্ন করে দেয় ফখরিজাদের মেরুদণ্ডকে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। মাত্র 1 মিনিটেরও কম সময়ে এই সমস্ত কিছু ঘটে যায়, যার ফলে কেউ কিছু অনুধাবন করার আগেই সব শেষ হয়ে যায়। এই সময় পেছনের গাড়ি থেকে দৌড়ে নামে একজন বডিগার্ড। হাতের রাইফেল নিয়ে শুটারের খোঁজে সে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু কাউকেই তার চোখে পড়ে না। ততক্ষণে ফখরিজাদের স্ত্রীও গাড়ি থেকে নেমে ফখরিজাদের কাছে দৌড়ে যান। আর ঠিক এই সময়েই পিকআপ ট্রাকে ঘটে প্রচণ্ড বিস্ফোরণ। এই অপারেশনের সমস্ত সূত্র মুছে ফেলার জন্য মোসাদ এজেন্টরা আগে থেকেই সেই পিকআপ ট্রাকে প্রচুর বিস্ফোরক ভর্তি করে দিয়েছিল। যে মুহূর্তে ফখরিজাদের শরীরে সরাসরি গিয়ে কয়েকটি গুলি লাগে, তিনি রাস্তার ওপর পড়ে যান। সেই দৃশ্য পিকআপ ট্রাকে থাকা ক্যামেরার মাধ্যমে যে মুহূর্তে কন্ট্রোল রুমে থাকা কম্পিউটার স্ক্রিনে গিয়ে পৌঁছয় আর তার মৃত্যু প্রায় কনফার্ম হয়ে যায়, তখনই কন্ট্রোল রুমে থাকা মোসাদ অপারেটর বোতাম টিপে পিকআপ ট্রাকে থাকা বোমাগুলি বিস্ফোরণ করে দেয়। তবে মোসাদের হিসেবে খানিকটা ভুল হয়ে গিয়েছিল। তাদের ইচ্ছে ছিল বিস্ফোরণের জেরে সবকিছু এতটা টুকরো টুকরো হয়ে যাবে যে তাদেরকে আলাদা করে শনাক্ত করাই সম্ভব হবে না। কিন্তু কার্যক্ষেত্রে সেই বিস্ফোরণ এতটা জোরে হয়েছিল যে পিকআপ ট্রাকে থাকা সমস্ত জিনিসপত্র অনেকটা ওপরে উড়ে গিয়ে তারপর মাটিতে আছড়ে পড়েছিল। আর সব যন্ত্রপাতিগুলি একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি। ফলে পরে ইরানের তদন্তকারী অফিসাররা যখন আশেপাশে ছড়িয়ে থাকা সব প্রমাণ একত্রিত করছিলেন, তখন সেই রোবোটিক মেশিন গান এবং ক্যামেরার বেশ কিছু অংশ ইনট্যাক্ট অবস্থায় পাওয়া যায়, যা থেকে একটু একটু করে কিভাবে এই পুরো অপারেশন হয়েছিল তা পরিষ্কার হয়ে যায়। আর এভাবেই ইসরায়েলের সিক্রেট এজেন্সি মোসাদ রোবোটিক মেশিন গানের সাহায্যে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে, ফেসিয়াল রিকগনিশন টেকনিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে ইরানের সবচেয়ে বড় নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসিন ফখরিজাদেকে তার সিকিউরিটি কনভয়ের মধ্যেই চলন্ত গাড়ির ভেতরে হত্যা করেছিল। এটি ছিল মোসাদের করা সবচেয়ে হাইটেক অপারেশন, যেখানে এই পুরো অপারেশন শেষ করতে সময় লেগেছিল 1 মিনিটেরও কম। এ ধরনের অপারেশন পুরো বিশ্বের কোথাও এর আগে বা পরে এখনো পর্যন্ত আর কেউ কন্ডাক্ট করেনি। এই ছিল আজকের পর্ব।
পুরো বিষয়টি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।